আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ডেঙ্গু রোগ। এখন আমরা প্রত্যেক বছরই দেখে থাকি এই শীতের শুরুর দিকে এবং বর্ষার শেষের দিকে এই ডেঙ্গু রোগের প্রকোপ কিন্তু বাড়তে থাকে। এই বছরও এমনটা দেখা যাচ্ছে। মুখ্যত সন্ধিপদী প্রাণী অর্থাৎ আর্থ্রোপোডা যাদের আমরা বলি, তাদের মাধ্যমে যে সমস্ত রোগ ছড়ায় তাদের মধ্যে এই ডেঙ্গু কিন্তু মুখ্য। মানে সন্ধিপদী প্রাণীরা যে সমস্ত রোগ ছড়ায়, ডেঙ্গু তাদের মধ্যে প্রধান। এবং ডেঙ্গু কার মাধ্যমে ছড়ায়? ডেঙ্গু হলো এডিস মশার মাধ্যমে ছড়ায়। এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ছড়ায়। ডেঙ্গু যদি সাধারণভাবে হয়, অর্থাৎ যদি ডেঙ্গু একটা ভাইরাস, সুতরাং এটা একটা ভাইরাল ফিভার করে। এখন এটা যদি সেই সাধারণ একটা আনকমপ্লিকেটেড, অর্থাৎ এর সাথে যদি অন্য কোনো কমপ্লিকেশান না থাকে, অন্য কোনো গণ্ডগোল না থাকে, তাহলে কিন্তু সাধারণভাবে সেটা সেরে যেতে পারে। কিন্তু ডেঙ্গু যদি কমপ্লিকেশান নিয়ে প্রেজেন্ট করে, অর্থাৎ কমপ্লিকেশান যদি পরবর্তীতে তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু মর্টালিটি বা মৃত্যুহার কিন্তু বাড়তে পারে। এই আনকমপ্লিকেটেড ডেঙ্গু যেটার কথা বললাম, অর্থাৎ কোনো কমপ্লিকেশান নেই, একদম সাধারণ আর 5টা ভাইরাল ফিভারের মতো, সেক্ষেত্রে মর্টালিটি কিন্তু লেস দেন 1%, অর্থাৎ খুবই কম, 1%-এর চেয়েও কম মর্টালিটি বা মৃত্যুহার। কিন্তু এটা যদি কমপ্লিকেটেড হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে মোর দ্যান 20%, অর্থাৎ 5 জনের মধ্যে 1 জনেরও মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। তো আজকে আমরা মুখ্যত যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে আনকমপ্লিকেটেড ডেঙ্গু থেকে কমপ্লিকেটেড ডেঙ্গু হয়ে যাচ্ছে, অর্থাৎ ভালো কথায় বা সোজা কথায় বলতে গেলে এই ভালো ডেঙ্গু থেকে আরও গুরুতর খারাপ ডেঙ্গু, যেগুলো মৃত্যুর সম্ভাবনাময়, এই সমস্ত ডেঙ্গুগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। এইটা বোঝার জন্য আমরা কিছু ওয়ার্নিং সাইন দেখি, ওয়ার্নিং সাইন খেয়াল করি। এই ওয়ার্নিং সাইনগুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি ডেঙ্গুটা কি খারাপ ডেঙ্গুর দিকে এগোচ্ছে। আজকে কিন্তু আমরা মুখ্যত এই ওয়ার্নিং সাইনগুলোই বোঝার চেষ্টা করব। ডেঙ্গুর প্যাথোলজিটা যদি আমরা খুব অল্প করে বোঝার চেষ্টা করি, ডেঙ্গু মূলত ভাইরাল ফিভার, সুতরাং ভাইরাল ফিভারের যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো হয় এখানেও সেগুলোই হয়। কিন্তু এর সাথে কী করে, রক্তবাহগুলোকে আক্রমণ করে, অর্থাৎ আমাদের যে আর্টারি, ভেইন, ক্যাপিলারি আছে, এদের কিন্তু আক্রমণ করে এবং সেখান থেকে সেগুলোকে লিকি করে দেয়। তার ফলে তাদের মধ্যে থেকে, তার মধ্যে কী আছে, রক্ত, ব্লাড রয়েছে, সেই ব্লাড থেকে প্লাজমা কিন্তু লিক করতে শুরু করে। অর্থাৎ এই ক্যাপিলারি বলি বা আর্টারি, বড় হয়ে গেলে আর্টারি, ছোট থাকলে ক্যাপিলারি, এই ক্যাপিলারাইটিস করে দেয়। ক্যাপিলারিগুলোর প্রদাহ, ইনফ্লামেশন শুরু করে এবং বোঝাই যাচ্ছে তাহলে কী হবে, ক্যাপিলারির মধ্যে থেকে প্রথমে ফ্লুইড বেরোতে শুরু করবে, অর্থাৎ রক্তের যে জলীয় অংশ বেরোতে শুরু করবে এবং যদি বড় বড় ফুটো হয়ে যায়, এর মধ্যে যদি বড় বড় ক্ষত হয়ে যায়, তখন কি হবে, তখন তার সাথে সাথে ব্লাডও বেরোতে শুরু করবে। সুতরাং এবং বেশি যদি ব্লাড বেরোতে শুরু করে, তখন পেশেন্ট শকে চলে যেতে পারে, অর্থাৎ তার শরীরের যে ব্লাড ভলিউম রয়েছে সেই ব্লাড ভলিউম কমে যাবে। এই ব্যাপারটা হতে পারে, পেশেন্ট কিন্তু শকে গিয়ে মৃত্যু অবধি বরণ করতে পারে। তাহলে এইটা হলো বেসিক একটা প্যাথোলজি। তাহলে স্বাভাবিকভাবে আনকমপ্লিকেটেড থাকলে এত কোনো ব্যাপার নেই, কিন্তু কমপ্লিকেটেড যখন হচ্ছে তখন আমাদের যত ব্লাড ভেসেলগুলো রয়েছে, মুখ্যত প্রথমে ক্যাপিলারিগুলো, সেই ক্যাপিলারিগুলোতে গন্ডগোল বাঁধায়। ক্যাপিলারির মধ্যে কি আছে, ব্লাডের মধ্যে থেকে সেই প্লাজমাগুলো তখন লিক আউট করতে শুরু করে, মানে তখন রক্তবাহের বাইরে চলে আসতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় জমা হতে পারে। যেমন পেটের মধ্যে জমা হতে পারে, তখন আমরা তাকে বলি অ্যাসাইটিস। যেমন লাংসের যে প্লুরাল ক্যাভিটি আছে তার মধ্যে জমা হতে পারে। এরকম বিভিন্নভাবে কিন্তু বাইরে বেরিয়ে আসছে এই রক্তবাহের মধ্যে থেকে এই প্লাজমা, এবং পরবর্তীতে রক্তও বেরিয়ে আসতে পারে। এছাড়া ডেঙ্গু কিন্তু আরও একটা জিনিস করে, এর ভেতরে যে প্লেটলেট আছে, এই প্লেটলেট, অনুচক্রিকা বাংলায় যাকে বলি, যে এই রক্ত তঞ্চনে সাহায্য করে, তাকেও কিন্তু এই মানে এটা অ্যাকচুয়ালি ইনফ্লামেশনের একটা পদ্ধতি হিসাবে, ভাইরাসটা ডিরেক্টলি একে আক্রমণ হয়তো করে না, কিন্তু এই ইনফ্লামেশনের একটা পদ্ধতি হিসাবে এই প্লেটলেটগুলোও কিন্তু এক্ষেত্রে আক্রান্ত হয় অ্যান্টিবডির মাধ্যমে। তাহলে এই ভাস্কুলার সিস্টেমেরও গণ্ডগোল করে এবং তার সাথে প্লেটলেটেরও গণ্ডগোল করে এই অ্যান্টিবডিগুলো। তাহলে প্লেটলেটের গণ্ডগোল হলে কী হবে, স্বাভাবিকভাবে রক্ততঞ্চনের সমস্যা হবে। তো এইগুলো নিয়েই পেশেন্ট যখন প্রেজেন্ট করে তখন কিন্তু সেটা কমপ্লিকেটেড হয়ে যায়, এই ডেঙ্গুগুলো তখন কমপ্লিকেটেড হয়ে যায়। তাহলে আজকে আমরা এটাই বোঝার চেষ্টা করছি, এই যে আনকমপ্লিকেটেড থেকে, অর্থাৎ স্বাভাবিক ভাইরাল ফিভার থেকে কখন, বা সাধারণ ভাইরাল ফিভার থেকে কখন সেটা এই কমপ্লিকেটেড ভাইরাল ফিভার বা কমপ্লিকেটেড ডেঙ্গু বা ডেঙ্গু হেমারেজিক ফিভার যাকে বলছি, বা ডেঙ্গু হেমারেজিক শক যাকে বলছি, এই পরবর্তী কনসিকুয়েন্সগুলো অ্যারাইজ করতে পারে। তাহলে এটাই আজকে আমরা বোঝার চেষ্টা করছি। ডেঙ্গু জ্বরের এই যে একটা আনকমপ্লিকেটেড এবং মাঝামাঝি কমপ্লিকেটেড এবং বেশি কমপ্লিকেটেড, অর্থাৎ শকের মতো প্রেজেন্টেশন হচ্ছে, অর্থাৎ একটা বলা যায় মোটামুটি খারাপ, বেশি খারাপ, অতিরিক্ত বেশি খারাপ, এই যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশান, এইটা এবার আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমেই ডেঙ্গু ফিভার হয়েছে, ডি ফর ডেঙ্গু ফিভার, এবং উইদাউট, অর্থাৎ এর সাথে নেই, কি নেই, ওয়ার্নিং সিমটমসগুলো নেই।
ওয়ার্নিং সিমটমসগুলোর পরেই আমরা দেখছি কি ওয়ার্নিং সিমটমস আছে, তাহলে কিন্তু তাকে আমরা এতে ক্লাসিফাই করছি এবং তাকে কিন্তু আমরা ওপিডি বেসিসে ম্যানেজমেন্ট দেবো, অর্থাৎ আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ বাইরে থেকেই, অর্থাৎ তাকে আমার ভর্তি করার দরকার নেই, তাকে আমরা ওপিডিতে ম্যানেজমেন্ট করব, তাকে আমরা এতে ক্লাসিফাই করছি। তারপর কি আছে, ডেঙ্গু জ্বর এবং তার সাথে যদি ওয়ার্নিং সিমটমসগুলো থাকে অর রিস্ক ফ্যাক্টর, ওয়ার্নিং সিমটমসগুলো থাকতে পারে যেগুলো রেড ফ্ল্যাগ সাইন আমরা বলতে পারি, এবং তার সাথে কিছু রিস্ক ফ্যাক্টর অর্থাৎ কিছু বিপজ্জনক ফ্যাক্টর, কীরকম সেগুলো হতে পারে যদি কোনো বাচ্চা হয় অথবা যদি কোনো বয়স্ক হয়। আমরা জানি এদের ক্ষেত্রে এই যে জলটা লিক আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লাজমাটা যে লিক আউট হয়ে যাচ্ছে ভেসেল থেকে, আমরা একটু আগেই দেখলাম, তো এর ফলে কী হবে, ডিহাইড্রেশন হবে। এই ডিহাইড্রেশনটা বাচ্চা এবং বয়স্ক এদের কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, তাহলে এদের সেই শক নিয়ে প্রেজেন্ট করা বা অন্যান্য কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করা, তার সাথে যদি আবার কারোর দেখা গেল ডায়াবেটিস মিলিটাসের মতো রোগ আছে, কারোর যদি ক্রনিক কিডনি ডিজিজ আছে, এইরকম যদি বিভিন্ন ধরনের রোগ থাকে সেগুলোকে কিন্তু আমরা হাই রিস্ক বলছি বা রিস্ক ফ্যাক্টর বলছি। তাহলে এই ধরনের রিস্ক ফ্যাক্টর যদি থাকে এবং অথবা যদি কোনো একটা ওয়ার্নিং সাইন থাকে এক বা একাধিক এবং তার সাথে তো ডেঙ্গু ফিভার আছেই, তাহলে কিন্তু আমরা তাকে বিতে ক্লাসিফাই করছি এবং তাকে আমরা আইপিডি অর্থাৎ ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্ট অ্যাডমিশন করে ভর্তি করে কিন্তু তাকে আমরা ম্যানেজমেন্ট দেবো, তাকে আমরা ট্রিটমেন্ট দেবো। তারপর এটা মাঝামাঝি, তাহলে প্রথমেরটা গেল এটা যেটা একদম আনকমপ্লিকেটেড টাইপ, তারপর হলো বি, এটা মাঝামাঝি কমপ্লিকেটেড টাইপ, তারপর হলো ডেঙ্গু জ্বর এবং তার সাথে প্লাজমা লিকেজ অর্থাৎ সিভিয়ার প্লাজমা লিকেজ শুরু হয়ে গেছে, অর্থাৎ এই যে ভেসেলগুলো দিয়ে দেখা গেল প্রচুর প্লাজমা লিকেজ করছে, অর্থাৎ বেশি প্লাজমা বেরিয়ে গেলে কী হবে, অ্যাসাইটিস হতে পারে, অর্থাৎ পেটের মধ্যে যেটা যদি ভেসেল হয়, এটা যদি পেট হয়, এটা আম্বিলিকাস, তাহলে এই ভেসেলগুলো থেকে অর্থাৎ আর্টারি ভেইনগুলো থেকে যদি প্লাজমা বেরোতে শুরু করে তাহলে কী হবে, পেটের মধ্যে জল জমে যাবে, পেটের মধ্যে জল জমে গেলে অ্যাসাইটিস হতে পারে, একইভাবে যদি বুকের মধ্যে জল জমে যায় সেখান থেকে প্লুরাল ইফিউশন হতে পারে। এই সমস্ত হওয়ার জন্য কী হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের যে ব্রেইন রয়েছে এই ব্রেইনে কিন্তু ব্লাড কম যাবে, তাহলে কী হবে, হাইপোপারফিউশন অর্থাৎ মাথায় যদি রক্ত কম যায়, ব্রেনে যদি রক্ত কম যায়, তাহলে কী হবে, তার সিএনএসের বিভিন্ন অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বিভিন্ন প্রবলেম, পেশেন্ট কোমার দিকে চলে যেতে পারে, অথবা পেশেন্ট বেশি কনভালশন হতে পারে, পেশেন্ট বেশি রেসলেস হয়ে যেতে পারে, এই রকম বিভিন্ন ফিচার নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাহলে এই রকম যদি অতিরিক্ত বড় কোনো কমপ্লিকেশান, শক খুব বেশি মাত্রায় হয়ে গেছে, সেই সমস্ত পেশেন্টগুলোকে অবশ্যই আমাদের এটা বলার কোনো অপেক্ষা রাখে না, ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্টে নিয়ে দেখতে হবে, অর্থাৎ অ্যাডমিট করে আইসিইউর প্রয়োজন হতে পারে, এবং একে কিন্তু আমরা সিতে ক্লাসিফাই করছি, অর্থাৎ টাইপ সিতে, এই ডেঙ্গু ফিভারের মধ্যে টাইপ সিতে ক্লাসিফাই করছি। তাহলে প্রথমে দেখলাম এতে আমরা ক্লাসিফাই করলাম একদম আনকমপ্লিকেটেডগুলো, যাদের মধ্যে ওয়ার্নিং সিমটমসগুলোও নেই কিন্তু ডেঙ্গু জ্বরটা আছে, তাদের আমরা এতে নিলাম, ওপিডি বেসিসে দেখব। আর তারপর বিতে কি দেখলাম, বিতে দেখলাম যাদের মধ্যে ওয়ার্নিং সিমটমসগুলোও থাকতে পারে, অথবা যারা রিস্ক ফ্যাক্টর, হয়তো বয়সে খুব বেশি বা ইনফ্যান্ট খুব বাচ্চা এই ধরনের, বা তাদের কোনো কোমরবিডিটি আছে খুব বেশি, হ্যাঁ, সেই সমস্ত কেসগুলোতে আমরা দেখতে পারি। তাহলে সেইগুলোতে আমরা বিতে ক্লাসিফাই করব এবং তাদের আমরা ইনডোরে নিয়ে ট্রিটমেন্ট করব। তারপর আছে হলো সিতে বললাম যাদের খুব বেশি প্লাজমা লিকেজ হচ্ছে, অর্থাৎ তাদের অ্যাসাইটিস ইত্যাদি ফিচারগুলো বেশি থাকতে পারে, অ্যাসাইটিস, প্লুরাল ইফিউশন অর্থাৎ পেটে জল জমা, বুকে জল জমা, ব্রেনের হাইপোপারফিউশন অর্থাৎ মাথায় রক্ত কম যাওয়া, এবং তার সাথে বিভিন্ন তাদের ম্যানিফেস্টেশন, রেসলেসনেস হতে পারে বা চুপচাপ হয়ে যেতে পারে পেশেন্টটা, এই ধরনের যে সমস্ত পেশেন্টগুলো তাদের কিন্তু আমরা এই ডিতে ক্লাসিফাই করছি, এই সিতে ক্লাসিফাই করছি, এবং এদের কি হলো, তাহলে ডেঙ্গু ফিভার উইথ প্লাজমা লিকেজ আইপিডি মানে ইনডোরে রেখে এদের আমরা ম্যানেজমেন্ট করব। এবার আমরা সেই 7টা ওয়ার্নিং সিমটমস নিয়ে কথা বলছি। প্রথমেই রেসলেসনেস অ্যান্ড অবটান্ডেশন, অর্থাৎ এই ফিচারগুলো যদি থাকে তখনই কিন্তু আমি সেই কমপ্লিকেটেড বা বাজে ডেঙ্গু, অতিরিক্ত বাজে ডেঙ্গু সেগুলোর কথা ভাববো, পেশেন্টকে অ্যাডমিট করবো বা সেই রকম ম্যানেজমেন্ট দেওয়ার কথা ভাববো ইত্যাদি। এগুলো হলো ওয়ার্নিং সাইন, ওয়ার্ন করে দিচ্ছে আমাকে যে এরপর কিন্তু খারাপ হয়ে যেতে পারে, পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। প্রথমেই রয়েছে রেসলেসনেস এবং অবটান্ডেশন, ঠিক আছে। এই দুটোই কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্যাপার, কারণ কি এখানে রক্ত যদি এত লিক হয়ে যায়, যদি প্লাজমা লিক হয়, পরবর্তীতে যদি রক্তও লিক হয়, তাহলে কী হবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে রক্ত কম যাবে। রক্ত কম যাওয়ার এই দুরকম ফিচার হতে পারে, রেসলেসনেস অর্থাৎ খুব ছটপট করা, প্রয়োজনের থেকে বেশি ছটপট করা, এবং অবটান্ডেশন অর্থাৎ একদম চুপচাপ স্থির হয়ে যাওয়া। এই যে দেখতে পাচ্ছি কীরকম অবটান্ডেড হয়ে গেছে, এক নিমেষে একদিকে তাকিয়ে আছে, এরকম অবটান্ডেড হয়ে যেতে পারে। আবার রেসলেসনেস, আমরা দেখতে পাচ্ছি লোকটা কীরকম ছটপট করছে, তো এইরকম রেসলেসনেস এবং অবটান্ডেশন দুটোই কিন্তু এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফিচার, সিএনএসের ফিচার, এবং সেটা কেন হচ্ছে, অবশ্যই লেস পারফিউশন মানে কম পারফিউশন হচ্ছে, পারফিউশন মানে রক্ত যাওয়া, রক্ত কোথায় কম যাচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, অর্থাৎ ব্রেনে কম রক্ত যাওয়ার জন্য এই ফিচারগুলো আসছে। তাহলে রেসলেসনেস অ্যান্ড অবটান্ডেশন এটা হলো আমার প্রথম ওয়ার্নিং সাইন।
আমার সেকেন্ড ওয়ার্নিং সাইন হলো প্রোট্র্যাক্টেড নজিয়া অ্যান্ড ভমিটিং, বমি বমি ভাব এবং তার সাথে বমি, এবং প্রোট্র্যাক্টেড মানে কিছুতেই সেটাকে বশে আনা যাচ্ছে না, সেটাকে বাগে আনা যাচ্ছে না, এই রকম মানে অনেক অ্যান্টিএমিটিক বমির ওষুধ বা ইঞ্জেকশন দিয়েও এই ধরনের বমিকে কন্ট্রোল করা যাচ্ছে না, তাকে বলে প্রোট্র্যাক্টেড ভমিটিং। ঠিক আছে, তাহলে এই প্রোট্র্যাক্টেড ভমিটিং, এই ব্যাপারটা আমার কিন্তু সেকেন্ড ওয়ার্নিং সাইন। ঠিক আছে, তাহলে প্রোট্র্যাক্টেড ভমিটিং আমাদের সেকেন্ড ওয়ার্নিং সাইন। এরপর হিমাটোক্রিট মোর দ্যান 20% অ্যাডমিশন ভ্যালু, মানে ভর্তির সময় অ্যাডমিশনের সময় তার যা ভ্যালু ছিল তার চেয়ে 20% বেড়ে গেছে। হিমাটোক্রিট কি? হিমাটোক্রিট একটা ব্লাড প্যারামিটার, একটা রক্তের ইন্ডেক্স। এটা কি স্বাভাবিকভাবে বলতে গেলে এটা প্যাকড সেল ভলিউম, পিসিভি, অর্থাৎ এই যে আরবিসির যে ভলিউমটা, এটাকেই স্বাভাবিকভাবে আমরা বলতে পারি টোটাল যে ভলিউমটা আরবিসি, সেটাকে আমরা বলতে পারি পিসিভি বা হিমাটোক্রিট। ঠিক আছে, তাহলে এইটা অ্যাডমিশনের সময় যেই আমি মেপেছিলাম, অর্থাৎ অ্যাডমিশনের সময় ব্লাড টেস্ট করে আমরা যেই ভ্যালুটা দেখেছিলাম তার চেয়ে 20% বেড়ে গেছে। অর্থাৎ অ্যাডমিশনের সময় সাপোজ 10 ছিল, তাহলে 20% বেড়ে যাওয়া মানে 2 বেড়ে যাওয়া মানে 12 হয়ে গেছে। এটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন। তাহলে থার্ড ওয়ার্নিং সাইন কি? যে হিমাটোক্রিটটা 20%-এর বেশি বেড়ে গেছে। এরপর আমরা যে পয়েন্টটা দেখছি সেটা হলো এপিট্যাক্সিস। এপিট্যাক্সিস মানে ন্যাজাল ব্লিডিং, নাক থেকে রক্ত বেরোনো। এখন আমরা বললাম যে বিভিন্ন জায়গা থেকে এই ভেসেলগুলো, অর্থাৎ যে রক্তবাহ রয়েছে, ক্যাপিলারিগুলো রয়েছে বা ভেনিউলগুলো, আর্টারিওলগুলো রয়েছে, অর্থাৎ আর্টারি, ভেন, ধমনী, উপধমনী, শিরা, উপশিরা, বিভিন্ন জায়গায় কিন্তু ইনফ্লামেশন করবে। এই ডেঙ্গু ভাইরাসের আক্রমণের অ্যান্টিবডিগুলো বিভিন্ন জায়গায় কিন্তু ইনফ্লামেশন করবে এবং সেখান থেকে প্লাজমা লিক, ব্লাড লিক ইত্যাদি কিন্তু হতে পারে। তাহলে ব্লাড যদি লিক করে, সেরকম নাক দিয়ে ব্লাড লিক করতে পারে। নাক দিয়ে যদি ব্লাড লিক করে তখন সেটাকে আমরা এপিট্যাক্সিস বলছি। তাহলে এই এপিট্যাক্সিস হলো আরেকটা ওয়ার্নিং ফিচার, এটা আমাদের 4 নাম্বার ওয়ার্নিং ফিচার। 5 নাম্বারে হলো প্লুরাল ইফিউশন মানে বুকে জল জমা। এই যে আমাদের লাংস, এই লাংসের বাইরে রয়েছে যে প্লুরাল ক্যাভিটি, এখানে যে নীল রঙটা, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে জল জমেছে। এই পিঙ্ক কালারের যেটা, এটা হলো লাংস, আর তার মধ্যে জল জমেছে। জল জমলে কি হবে? জল জমলে আমরা দেখতে পাচ্ছি এই জলটা লাংসটাকে আরও চেপে দেবে, এইদিকে যে চেপে দিচ্ছে। যদি চেপে দেয় তাহলে তো সে ঠিকঠাক শ্বাস নিতে পারবে না, পেশেন্ট ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে প্লুরাল ইফিউশন কিন্তু আমাদের আরেকটা ওয়ার্নিং সাইন। এটাও হলো আমাদের পেশেন্টটা খারাপ হতে পারে এরকম ভাববো। ঠিক আছে, তাহলে প্লুরাল ইফিউশন এটা আমাদের আরেকটা। অর্থাৎ এই যে আমরা এখানে চেস্ট এক্সরেতেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে কীরকম জল জমে গেছে, এটা হলো, এই শ্যাডোটা হলো জলের শ্যাডো বা ফ্লুইডের শ্যাডো, বা যেই ফ্লুইডটা এই প্লুরাল ক্যাভিটির মধ্যে জমেছে তার শ্যাডো। ঠিক আছে, তাহলে প্লুরাল ইফিউশন হলো আমাদের আরেকটা ওয়ার্নিং ফিচার। তারপর হলো হেপাটোমেগালি এবং অ্যাসাইটিস। হেপাটোমেগালি কি? কারণ এখানে ব্লাড লস হচ্ছে। ব্লাড লস যদি হয় তখন বডি কি চাইবে? আরও বেশি ব্লাড প্রোডাকশান করতে, এবং লিভারে কিন্তু সেই ব্লাড প্রোডাকশানটা হয়। এই জন্য যদি বেশি ব্লাড প্রোডাকশান হয় তাহলে তখন লিভারটা স্বাভাবিক যা সাইজ তার থেকে বড় হয়ে যেতে পারে। যদিও এটা টাইম লাগবে, কিন্তু এটা কিন্তু হতে পারে। ঠিক আছে, 2 সেন্টিমিটার অবধি বড় হতে পারে। ঠিক আছে, এবং এর সাথে আবার অ্যাসাইটিস মানে পেটের মধ্যে জল জমা। এই হেপাটোমেগালির জন্য অ্যাসাইটিস হতে পারে। আবার এমনিও যে দেখা গেল পেটের মধ্যে ওই যে বললাম প্লাজমা লিক করবে, পেটের মধ্যে যে সমস্ত ভেসেলগুলো রয়েছে, অর্থাৎ অ্যাওর্টা বা ছোট যে সমস্ত মুখ্য ভেসেলগুলো রয়েছে তাদের মধ্যে থেকে প্লাজমা লিক করতে পারে। সেই প্লাজমা লিক করলে এই পেটের মধ্যে জল, বা আমরা সহজ কথায় জল বলছি, এটা হলো অ্যাকচুয়ালি অ্যাসাইটিক ফ্লুইড। এই ফ্লুইডটা জমা হবে। তাহলে এইটাও একটা ফিচার হতে পারে, হেপাটোমেগালি অথবা অ্যাসাইটিস, এই দুটোর মধ্যে যদি প্রেজেন্ট থাকে। এবং তারপর প্লেটলেট কাউন্ট, আমরা বলছিলাম যে প্লেটলেটও কিন্তু এক্ষেত্রে এই অ্যান্টিবডিগুলো কিন্তু প্লেটলেটকেও ধ্বংস করে। আমরা জানি এই ডেঙ্গু জ্বরের একটা উল্লেখযোগ্য ম্যানেজমেন্ট হলো তাকে রোজ প্লেটলেট দেখতে হয়, প্লেটলেট কমে গেলে তাকে প্লেটলেট দিতে হয়। এখন এটা কিন্তু হরিলুটের মতো প্লেটলেট দিলেই হবে না, এর একটা প্রমিনেন্ট কাট অফ রয়েছে, কতর কমে গেলে আমি প্লেটলেটটা দেবো। এর ইম্পর্টেন্সটা কি? আমি যদি হরিলুটের মতো প্লেটলেট দেই, প্লেটলেটকে গেলে কিন্তু সেই অ্যান্টিবডিগুলো খেয়েই নেবে, অর্থাৎ ডিস্ট্রয় করে দেবে। তাহলে আমার প্লেটলেটগুলো কিন্তু কোনো কাজে লাগবে না, বরং যখন ক্রিটিক্যাল অবস্থা হয়ে যাবে পেশেন্টের, তখন যদি আমি আগে থেকে ওই প্লেটলেটগুলো ওই অ্যান্টিবডিকে দিয়ে খাইয়ে নষ্ট করে রাখি, তাহলে কিন্তু পরে আমি আর সেই প্লেটলেটগুলো পাবো না। প্লেটলেট মানে দরকারের সময় আমি প্লেটলেট পাবো না, তখন কিন্তু আমার প্রবলেম হয়ে যেতে পারে। ওই জন্য আগে থেকেই বেশি প্লেটলেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্লেটলেটের যেরকম ইন্ডিকেশান রয়েছে সেটা দেখে প্লেটলেটটা দিতে হয়। তো প্লেটলেটটা কেন দিতে হয়? তাহলে আমরা অবশ্যই বললাম যে প্লেটলেট কাউন্ট ডিক্রিজ করে যাবে। এই যে এখানে দেখা যাচ্ছে এইগুলো হলো প্লেটলেট, তো প্লেটলেট কাউন্ট কিন্তু ডিক্রিজ করে যাবে।
স্বাভাবিক প্লেটলেট কাউন্ট হলো 1.5 লাখ থেকে 2.5-3 লাখ এইরকম, তো 1 লাখ 80 70 এইভাবে কিন্তু প্লেটলেট কাউন্ট ডিক্রিজ করতে থাকে, অর্থাৎ কমতে থাকে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের শেষ ওয়ার্নিং সাইন। তাহলে আমরা আজকে যেইটুকু পড়লাম আরেকবার যদি দেখে নিই, আজকে আমরা ডেঙ্গু জ্বর নিয়ে কথা বলছিলাম। ডেঙ্গু জ্বর এডিস মশা করে এবং সন্ধিপদী প্রাণীগুলোর বাহিত যে সমস্ত রোগ আছে তাদের মধ্যে এই ইনফেকশানগুলোর মধ্যে ডেঙ্গু হলো মোস্ট কমন। 3টে ভ্যারাইটির কথা বললাম, এ বি সি। এটা হলো মোটামুটি অন্য অন্য ভাইরাল ফিভারগুলোর মতো সাধারণভাবে সেগুলো ঠিক হয়ে যায়, কিন্তু বি এবং সি কিন্তু আমাদের পেশেন্ট অ্যাডমিট করতে লাগে, এবং বিতে ওয়ার্নিং সিমটমসগুলো থাকে, অর্থাৎ এই সমস্ত সিমটমসগুলো থাকে, এবং সিতে এর সাথে আরও বেশি কিছু, যেমন শকের ফিচার বা থার্ড স্পেস লস হয়ে আরও বিভিন্ন অ্যাসাইটিস অর্থাৎ এই যে পেটে জল জমা, বুকে জল জমা, এই সমস্ত ফিচারগুলোও থাকতে পারে। তাহলে এই যে ভালো বা আপাতভাবে ভালো কোনোটাই না, সবকটাই পোটেনশিয়ালিটি আছে, অর্থাৎ খারাপ হয়ে যেতে পারে, তবে আপাতভাবে কম খারাপ এবং বেশি খারাপগুলো আমরা কি করে বুঝবো যে কম খারাপগুলো বেশি খারাপ হয়ে যেতে পারে? তার জন্য আমরা এই 7টা ওয়ার্নিং সিমটমস দেখছি, 7টা ওয়ার্নিং যেগুলো আমাকে ওয়ার্ন করে দেবে যে পেশেন্টটা কিন্তু খারাপ হতে পারে। কি কি? প্রথমে হলো রেস্টলেসনেস, আমরা বললাম যে হাইপোপারফিউশন, অর্থাৎ মাথায় রক্ত কম যাচ্ছে, ব্রেনের মধ্যে রক্ত কম যাচ্ছে। এইটা যদি হয়, বিভিন্ন জায়গায় যে লিক হয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে বা প্লাজমা বেরিয়ে যাচ্ছে, ওই জন্য মাথায় রক্ত কম যাচ্ছে, সেইটা যদি হয় পেশেন্ট রেস্টলেস হয়ে যেতে পারে, অর্থাৎ বেশি ছটপট করতে পারে, আবার অপটান্ডেডও হয়ে যেতে পারে, অর্থাৎ একদম চুপচাপ মৃতবৎ এরকম হয়ে যেতে পারে। তারপর প্রোট্রাক্টেড নজিয়া ভমিটিং, মানে বমি ভাব এবং বমি যেটা কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না, বিভিন্ন বমির ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে তাতেও কন্ট্রোল করা যাচ্ছে না। 3 নম্বরে ছিল হিমাটোক্রিট ভ্যালুটা আমরা বললাম যে মোর দ্যান 20% অ্যাডমিশন ভ্যালুর থেকে বেড়ে যাবে, মানে অ্যাডমিশন ভ্যালুতে যা থাকবে তার থেকে 20% বেড়ে গেল, এটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন, একটা রেড ফ্ল্যাগ সাইন। তারপর এপিট্যাক্সিস, মানে নাক দিয়ে রক্ত বেরা, এটা আর কিছুই না, সেই যে সমস্ত ক্যাপিলারাইটিস বললাম তারই একটা ফিচার। তারপর প্লুরাল ইফিউশন, অর্থাৎ বুকে জল জমা, আমরা বললাম এই যে লাংসের বাইরে অর্থাৎ ফুসফুসের বাইরে যে লাংসের ক্যাভিটি রয়েছে, অর্থাৎ প্লুরাল ক্যাভিটি রয়েছে, লাংসের ক্যাভিটি না প্লুরাল ক্যাভিটি, অর্থাৎ প্লুরার মধ্যে তার যে আবরণী, সেই প্লুরার মধ্যে যে ক্যাভিটি রয়েছে সেখানে জল জমা, ব্রেথলেসনেস নিয়ে অর্থাৎ শ্বাসকষ্ট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তারপর হেপাটোমেগালি, অর্থাৎ লিভার বড় হয়ে যাওয়া, এবং তার সাথে অ্যাসাইটিস অর্থাৎ পেটে জল জমা। এই দুটো ফিচার দেখলাম, এটা আমাদের 6 নম্বর। এবং 7 নম্বরে আমরা দেখলাম প্লেটলেট কাউন্ট কমে যাওয়া, স্বাভাবিক মাত্রা থেকে প্লেটলেট কাউন্ট কমে যাওয়া, যেটা কিন্তু আরও ব্লিডিং ম্যানিফেস্টেশনকে বাড়াতে পারে, এই জন্য আমরা প্লেটলেট দেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু অবশ্যই সেটা ইন্ডিকেশন বুঝে। আজকে আমরা এইটুকুই বোঝার চেষ্টা করলাম, এরপরে আমরা ডেঙ্গু নিয়ে আরও কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ।